হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গৌরিশান মম। তো ফ্রেন্ডস, আপনারা কেমন আছেন? আশা করবো ভালো আছেন, সুস্থ আছেন এবং হ্যাপি রয়েছেন। আশা করবো আপনাদের প্রেগনেন্সি জার্নি খুব ভালো যাচ্ছে। আশা করবো আপনারা নিজেদের খেয়াল রাখছেন। তো আজকে আমি একটা খুব ইম্পর্ট্যান্ট ভিডিও শেয়ার করব, যেটা 10টি পয়েন্টে আমি বিভাজন করেছি। তো এই 10টি পয়েন্ট কিন্তু ভেরি ইম্পর্ট্যান্ট। একটি সুস্থ বাচ্চা জন্মদানের জন্য কিন্তু এই 10টি পয়েন্ট ভীষণই গুরুত্বপূর্ণ। তাই মায়েদের প্রথমেই বলি, এই 10টি পয়েন্ট কিন্তু আপনারা যদি প্রেগনেন্ট হন তাহলে আপনাদের মাথায় ঢুকিয়ে নিন। কারণ অনেকাংশই কিন্তু একটা সুস্থ বাচ্চা জন্মদানের জন্য মায়েরই ভূমিকা সর্বশ্রেষ্ঠভাবে থাকে। 80% কিন্তু মায়ের ভূমিকায় থাকে, বাকি কিন্তু 20% জেনেটিক। তাই আমরা 80%-এর মাথায় রেখেই কিন্তু মায়েদের এই 10টি পয়েন্ট একটু মেনে চলতে হবে। সুস্থ বাচ্চা জন্মদানের জন্য মায়ের ভূমিকা অপরিসীম। একটি শিশু সুস্থভাবে জন্মাবে কিনা সেটা কিন্তু অনেকটাই নির্ভর করে মায়ের লাইফস্টাইল বা জীবনযাত্রার ওপর। এটা কিন্তু সর্বদা মনে রাখবেন। তাই গর্ভাবস্থায় কোন কাজগুলি করা যাবে এবং কোন কাজগুলি করা যাবে না সে সম্পর্কে কিন্তু আজকে 10টি পয়েন্ট। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। প্রথম পয়েন্ট বলবো খাবার। শিশুকে পরিপক্কভাবে বিকাশ করার জন্য কিন্তু খাবার ভীষণ পরিমাণে সহায়তা করে। আর খাবারের মধ্যে কোন উপাদানগুলি সব থেকে বেশি একটি শিশুকে সুস্বাস্থ্য তৈরি করতে সাহায্য করে? ভিটামিন, মিনারেল, প্রোটিন, আয়োডিন, আয়রন, ক্যালসিয়াম, এই পুষ্টিগুণগুলি যে সমস্ত খাবারে পাওয়া যায় সেইগুলি কিন্তু আমাদের শরীরে প্রেগনেন্সিতে বেশি পরিমাণে প্রয়োজন হয়। আর এই সমস্ত খাবার কোথায় পাওয়া যাবে? সমস্ত ধরনের টাটকা সবজি, সিজনাল সবজি, সমস্ত ধরনের ফ্রুটস, মৌসুম্বি, লেবু, এছাড়া কিন্তু ড্রাই ফ্রুটস, মাছ, মাংস, ডিম, যতটা পারবেন রাইস কম করে কিন্তু বেশি পরিমাণে ভেজিটেবলস, ডাল রাখার জন্য প্রতিদিন খাবারে ডাল, যেটা প্রচুর পরিমাণে ফাইবার রয়েছে, প্রোটিন রয়েছে, দুধ, এই সমস্ত খাবারে এই ধরনের খাবারগুলি আপনাকে প্রতিদিনের আপনার খাদ্য তালিকায় রাখতে হবে। আরেকটি জিনিস সেখানে আমি বলে দিই, অনেকেই আছেন যারা বয়েল জিনিস খেতে পছন্দ করেন বা হাফ বয়েল খেতে পছন্দ করেন। তাদের ক্ষেত্রে আমি বলি, মাছ, মাংস, ডিম যাই খাবেন না কেন প্রপার কুকড করে তবেই খাবেন। কাঁচা অবস্থা বা হাফ বয়েল এগুলো খাবেন না, এগুলো কিন্তু গর্ভাশয়ের ক্ষতি করে। এছাড়া বলবো 8 থেকে 10 গ্লাস কিন্তু প্রতিদিন আপনাকে জল খেতে হবে। মানে এটা কিন্তু ভীষণ পরিমাণে জরুরি। আর যখনই আপনারা ফল, ভেজিটেবলস এগুলো খাবেন সেগুলো প্রপারলি ধুয়ে তারপর খাবেন, কোনোরকম ভাবে তাতে যেন ব্যাকটেরিয়া না থাকে। তাই প্রপারলি ধুয়ে কুকড করে তবেই কিন্তু সবজি খাবেন। আর ফ্রুটস যখনই খাবেন তখন ভালো করে ধুয়ে তবেই কিন্তু খাবেন। কাঁচা সবজি, বয়েল মাছ, মাংস, তারপর বাইরের খাবার, প্রসেসিং ফুড, ফাস্ট ফুড, বাসি খাবার, এই ধরনের খাবারগুলোতে কিন্তু আপনাকে নিজেকে দূরে সরিয়ে রাখতে হবে। কারণ এগুলোর মধ্যে কিন্তু ক্ষতিকারক পদার্থ থাকে, যেমন তেল, চর্বি, অতিরিক্ত লবণ, আনহাইজেনিক। এই জন্য কিন্তু এগুলো একেবারেই খাওয়া যাবে না। চেষ্টা করবেন টাটকি রান্না করে বাড়ির তৈরি খাবার খাওয়ার। এছাড়া কিন্তু ক্যাফেন জাতীয় খাবার যেমন চা, কফি, চকলেট, এই ধরনের খাবার থেকে কিন্তু আপনাকে বিরত থাকতে হবে। এই ধরনের খাবারগুলো কিন্তু আপনার আয়রনকে কমিয়ে দেবে, যেটা কিন্তু আপনার হিমোগ্লোবিনের পরিমাণও কমে যাবে। আরেকটা জিনিস এখানে ইম্পর্টেন্ট, সেটি হচ্ছে ধূম্রপান বা ড্রিঙ্কস। এগুলো যদি এতদিন করে থাকতেন তাহলে কোনো মতে কিন্তু আর করা যাবে না, বা আপনার আশেপাশে যদি কেউ করে সেখান থেকেও কিন্তু আপনার নিজেকে কিন্তু দূরে রাখতে হবে, বা আপনার পার্টনার যদি করে থাকে সেটাও কিন্তু বন্ধ রাখতে হবে। নেক্সট পয়েন্ট বলবো পরিষ্কার পরিচ্ছন্নতা। ইয়েস, প্রেগনেন্সিতে কিন্তু ভীষণ পরিমাণে হাইজিন মেনটেন করতে হয়। হাইজিন যদি আপনি মেনটেন না করেন তাহলে বেবির ওপর কিন্তু ভীষণ পরিমাণে এফেক্ট পড়ে। তাই মায়েদের দুবেলা ব্রাশ করা, নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, পরিষ্কার জামা কাপড় পরা ভেরি ইম্পর্টেন্ট। চেষ্টা করবেন মায়েরা প্রতিদিন স্নান করা, কারণ অনেক সময় আমাদের হরমোনাল চেঞ্জেস এর কিন্তু কারণে আমাদের প্রচুর পরিমাণে হোয়াইট স্রাব বের হয়। তার ফলে কিন্তু আমাদের শরীরটা আনহেলদি ফিল হয়। হরমোনাল চেঞ্জেস এর জন্য কিন্তু মায়েদের প্রচুর গরম লাগে, অতিরিক্ত ঘাম হয় এবং মায়েদের কিন্তু একটা সাফাকেশন হয়। কিন্তু যদি আপনারা স্নান করেন তাহলে এই প্রবলেমটা কিন্তু সলভ হয়ে যায়। সাবান, জল, শ্যাম্পু ইউজ করে কিন্তু নিয়মিত স্নান করবেন। এবং মাথায় রাখবেন স্নান করার সময় কয়েকটি সতর্কতা। সেটা হচ্ছে যে কোনো রকম ভাবেই কিন্তু আপনারা এই সময় সাবান ইউজ করবেন না, চেষ্টা করবেন বডি ওয়াশ ইউজ করার।
সাবান কিন্তু বাই চান্স আপনার বাথরুমে পড়ে গেলে কিন্তু আপনার পড়ে যাওয়ার চান্স থাকে, তাই খেয়াল রাখবেন ফ্লোর পিচ্ছিল না হয়। আর চেষ্টা করবেন যদি আপনার প্রেগনেন্সি 3rd ট্রাইমেস্টার হয়ে থাকে তাহলে বসে বসে কিন্তু চেয়ার বা টুলের মধ্যে বসে বসে কিন্তু স্নান করার চেষ্টা করবেন। হাতের কাছে কিন্তু মগ, সাবান, গামছা এগুলো রাখবেন যাতে কোনো রকম ভাবে আপনাকে ঝুঁকতে না হয়। আর একটা জিনিস, যারা যারা টিউবওয়েল ইউজ করেন তাদের ক্ষেত্রে আমি বলবো এই সময় যারা যারা টিউবওয়েল বা পুকুরে স্নান করতে যান বা গঙ্গায় স্নান করতে যান তাদেরকেই বলবো যদি আপনার 3rd ট্রাইমেস্টার মানে শেষের দিকে এসে থাকেন 7, 8, 9 মাস, তাহলে এগুলো কিন্তু আপনাকে আর করা যাবে না। আপনি প্রথম ট্রাইমেস্টারে মানে 1 থেকে 3 মান্থ পর্যন্ত আপনি করতে পারেন, বা 2nd ট্রাইমেস্টারেও করা যায়, কিন্তু অবশ্যই হেল্প অন্য একজনের নিতে হবে আপনাকে। নেক্সট যেটা বলবো সেটা হচ্ছে ঘুম। ঘুম ভীষণই ইম্পর্টেন্ট। একটা মায়ের কিন্তু নিরবচ্ছন্ন ঘুম প্রয়োজন 7 থেকে 8 ঘন্টা, আর এটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট, কারণ একটা মা কিন্তু 7 থেকে 8 ঘন্টা যদি না ঘুমোয় তাহলে কিন্তু তার শরীর রিল্যাক্স হয় না এবং মায়েরা কিন্তু ভীষণ খিটখিটে হয়ে যায়। তাই অবশ্যই একটি মাকে কিন্তু 7 থেকে 8 ঘন্টা ঘুম ভীষণ পরিমাণে জরুরি। তাই অবশ্যই সবাইকে বলবো আপনারা যখনই ঘুমাবেন মনে রাখবেন কিন্তু আপনাদের বাঁ পাশ ফিরেই শুতে হবে, কারণ বিশেষজ্ঞরা বলছেন বাঁ পাশ করে ঘুমোলে কিন্তু বেবিও কিন্তু হেলদি থাকে এবং মায়েদের কিন্তু কমফোর্টেবলও ফিল হয়। ডান পাশ ফিরে কিন্তু শোয়া যাবে না, চেষ্টা করবেন সবসময় বাঁ পাশ ফিরেই ঘুমানোর। চেষ্টা করবেন রাতে অন্তত 7 থেকে 8 ঘন্টা ঘুমানো। দিনের বেলায় যদি আপনারা সময় পান 1 থেকে 2 ঘন্টা অবশ্যই রেস্ট নিন। নেক্সট পয়েন্ট বলবো ক্লোথিং বা পোশাক। ইয়েস, প্রেগনেন্ট ওমেনদের সবসময় খেয়াল রাখতে হবে যে পোশাকটি আপনারা পরছেন সেটা যেন ঢেলা ঢালা হয় এবং আপনি যাতে সহজে খুলতে পারেন এবং পরতে পারেন, কারণ অনেক সময় কি হয় টাইট পোশাক পরলে কিন্তু আনকমফোর্টেবল ফিল হয়। এবং চেষ্টা করবেন কটন জাতীয় জামা কাপড় বেশি পরার। সিল্ক জাতীয় যে পোশাকগুলো হয় সেগুলো যদি পরেন তাহলে আনকমফোর্টেবল হতে পারে, কারণ আপনার স্কিনের সাথে কিন্তু চেপটে গিয়ে আপনার কিন্তু আনহেলদি ফিল হতে পারে। তাই অবশ্যই খেয়াল রাখুন যখনই আপনি কোনো পোশাক পরবেন সেটা যেন ঢেলা ঢালা হয় এবং মাথায় রাখবেন যে পোশাকটি পরছেন সেটা যেন কটনের জামা কাপড় হয় যেটা আপনাকে আরাম দেয়। এছাড়া জুতো যখনই আপনারা পরবেন তখনই কিন্তু খেয়াল রাখবেন জুতো যেন হিল তোলা বা ফিতে দেওয়া জুতো না হয়। চেষ্টা করবেন পায়ের মাপ নিয়ে বা আপনার পায়ের মাপ অনুযায়ী পামশু ধরনের জাতীয় জুতোগুলো পরার, যেগুলো কিন্তু বা ফ্ল্যাট যে জুতোগুলো হয় সেগুলো পরার, যেগুলো হাঁটলে কিন্তু কোনো অসুবিধা হবে না, পড়ে যাওয়ার যেন কোনো চান্সই না থাকে, সেই ধরনের জুতোই কিন্তু এই সময় পরবে। নেক্সট পয়েন্ট বলবো চলাফেরা। ইয়েস ফ্রেন্ডস, চলাফেরায় আপনাদের বিশেষ খেয়াল রাখতে হবে, কারণ এই সময় কিন্তু ভীষণ সাবধানতা অবলম্বন করতে হয়, বিশেষ করে প্রথম 3 মাস এবং শেষের 3 মাস। মাঝখানেরটা যতটা না খেয়াল রাখতে হয় কিন্তু প্রথম দিকটা এবং লাস্টের 3 মাস কিন্তু ভীষণ পরিমাণে চলাফেরায় খেয়াল রাখতে হবে। মাথায় রাখতে হবে যখনই আপনি চলাফেরা করবেন তখনই কিন্তু কমফোর্টেবল শু অবশ্যই পরবেন, সাথে কিন্তু এবড়ো খেবড়ো রাস্তা বা পিচ্ছিল রাস্তা এগুলো থেকে কিন্তু নিজেকে দূরে রাখবেন। এছাড়া কিন্তু আপনাকে খেয়াল রাখতে হবে এক জায়গায় কিন্তু বেশিক্ষণ মানে আধা ঘন্টার ওপর বসে থাকবেন না। এছাড়া বলবো অনেকক্ষণ কিন্তু একই জায়গায় দাঁড়িয়ে থাকবেন না, চেষ্টা করবেন একটু হাঁটাচলা করার, যাতে কিন্তু আপনার বডির রক্ত সঞ্চালন খুব ভালো হয়। এক জায়গায় দাঁড়িয়ে থাকা বা এক জায়গায় বসে থাকা কিন্তু অনেকক্ষণ ধরে ভীষণ ক্ষতিকর। এছাড়া কিন্তু খেয়াল রাখতে হবে সিঁড়ি থেকে ওঠা নামা বা রাস্তায় হাঁটা চলা, বাসে ওঠা, ট্রেনে ওঠা, এগুলো কিন্তু বিশেষ খেয়াল রাখতে হবে। যখনই কিন্তু বাসে উঠবেন বা ট্রেনে উঠবেন বা আপনি হয়তো সিঁড়ি দিয়ে হাঁটা চলা করবেন তখনই কিন্তু আপনাকে বিশেষ সাবধানতা অবলম্বন করতে হবে। এবং যখনই উঠবেন বাসে বা সিঁড়িতে নামবেন তখনই কিন্তু রেলিং অবশ্যই ধরে ধরে নামবেন। চেষ্টা করবেন যে জামাটি পরে আছেন সেটা কিন্তু শাড়ি হলে অবশ্যই একটু তুলে নেবেন যাতে কোনো রকম ভাবে ছেদি বেদি না লেগে যায়। মানসিক শান্তি কিন্তু এই সময় ভীষণ ইম্পর্টেন্ট, যেটা কিন্তু হাঁটাচলা করতে গিয়ে কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট হয়। তাই মানসিক শান্তি কিন্তু অবশ্যই যেন থাকে সেই দিকটা খেয়াল রাখতে হবে। দূরে ভ্রমণ, বিমানে বা অনেকক্ষণ ধরে আপনার ট্রেনে যাওয়া, এই যে ব্যাপারগুলো এগুলো কিন্তু এই সময় না করাই ভালো। নেক্সট বলবো চিকিৎসা ব্যবস্থা। অনেকেই আছেন যারা এই জায়গায় কিন্তু একটু ভুল করে ফেলেন, কারণ যারা আপনারা মনে করছেন আপনারা বেবি নেবেন তাদের ক্ষেত্রে প্রথমে বলি তারা কিন্তু তাদের পুরো আগেকার বায়োডাটা অবশ্যই বিশেষজ্ঞকে, চিকিৎসা বিশেষজ্ঞকে কিন্তু আপনাকে আপনার পুরো বায়োডাটা জানাতে হবে। যেমন হচ্ছে আপনার এর আগে গর্ভপাত হয়েছে কিনা, এর আগে আপনার কটা বেবি হয়েছে, আপনার ফ্যামিলিতে কারোর জেনেটিক বা আপনার পার্টনারের কোনো জেনেটিক প্রবলেম আছে কিনা, এগুলো কিন্তু জানতে হবে, কারণ এই অনুযায়ী কিন্তু ডক্টররা আপনাকে পরামর্শ দেবেন বা আপনাকে সেই অনুপাতে কিন্তু ওষুধ দেবেন।
এছাড়া বলবো যারা প্রেগনেন্ট হয়েছেন তাদের ক্ষেত্রে বলবো টাইম টু টাইম ইউএসজি, টাইম টু টাইম ব্লাড টেস্ট, এগুলো কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। এবং যে ওষুধটা আপনাকে দিচ্ছে বা যে ভ্যাকসিনটা আপনার থাকবে বা টিকাকরণ থাকবে আপনার প্রেগনেন্সিতে, সেগুলো কিন্তু টাইম টু টাইম নিতে হবে। কোনো রকম ভাবে কিন্তু এখানে লাপরবাহি করবেন না। চেষ্টা করবেন ক্যালসিয়ামের, ফলিকের যে ট্যাবলেটগুলো দেওয়া হয় বা আয়রনের যে ট্যাবলেটগুলো দেওয়া হয় সেগুলো কিন্তু টাইম টু টাইম খাওয়ার। আপনার বিশেষজ্ঞ কিন্তু কিছু বুঝেই কিন্তু দিয়েছে, তাই এইগুলো থেকে কিন্তু আপনারা কোনো মতেই লেট করবেন না। যখন যে টিকাটা দেবে সেই টিকাটা সঠিকভাবে নেওয়া এবং সঠিকভাবে ওষুধ খাওয়া, এবং আপনার যদি কোনো কিছু প্রবলেম হয় প্রেগনেন্সিতে সেটা কিন্তু ডক্টরের সাথে অবশ্যই আলোচনা করবেন। এখানে আরেকটি কথা আমি বলে দিই ফ্রেন্ডস, অনেক মা আছে যারা কিন্তু সবসময় টেস্ট করতে চায় না। টেস্ট কিন্তু ভেরি ইম্পর্টেন্ট, বা ইউএসজি কিন্তু ভেরি ইম্পর্টেন্ট, কারণ ইউএসজির মাধ্যম দিয়ে কিন্তু ডক্টর আপনার বেবির পজিশন বা আপনার বেবির গ্রোথ কিন্তু ঠিকঠাকভাবে জানতে পারে। তো টাইম টু টাইম আপনার কিন্তু ইউএসজি বা আপনার ব্লাড টেস্ট এগুলো কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। ব্লাডের মধ্যে কিন্তু অনেক সময় আমাদের রক্তের বিভিন্ন কণিকা থাকে যেগুলো কিন্তু কমে যায় প্রেগনেন্সিতে বা বেড়ে যায়, বা হিমোগ্লোবিনের পরিমাণ কমে যায়, এগুলো কিন্তু ব্লাড টেস্টের মাধ্যম দিয়ে জানা যায়, যেটা কিন্তু ইম্পর্টেন্ট। নেক্সট বলবো মানসিক চিন্তা। অনেক মা আছে যাদের কিন্তু মানসিক চিন্তা এই সময় ভীষণ পরিমাণে হয়, কারণ গর্ভাবস্থায় যে বেবি রয়েছে তাকে নিয়ে কি ভীষণ, বা নিজের শারীরিক গঠন পরিবর্তনের জন্য বা হরমোনাল চেঞ্জেসের জন্য কিন্তু মায়েরা ভীষণই টেনশন করে বা ভীষণই ডিপ্রেসড হয়ে পড়ে, কারণ তারা স্বাভাবিক লাইফ থেকে একটু হলেও সরে যেতে হয় তাদেরকে, তাই তারা কিন্তু একটু বেশি পরিমাণে চিন্তা করে। তাই এই সময় কিন্তু মানসিক চিন্তা বা মানসিক অশান্তি যাতে না হয় সেই দিকটা খেয়াল রাখতে হবে। অতিরিক্ত আবেগ, মানসিক চাপ, হীনমন্যতা, দুশ্চিন্তা, হতাশায় কিন্তু প্রচুর মা এই সময় কাটায়। তো বেবির বর্ন নিয়ে ভীষণ টেনশন থাকে। 2 হচ্ছে শারীরিক পরিবর্তন, 3 হচ্ছে হরমোনাল চেঞ্জেস, এইগুলোর জন্য কিন্তু মায়েরা ভীষণ চিন্তিত হয়ে পড়ে। এই সময় আমি বলবো সব থেকে বেস্ট হয় আপনারা এই সময় ধ্যান করুন বা ইয়োগা করুন, এই বা মেডিটেশন করুন। এইগুলো যদি আপনারা করতে পারেন তাহলে কিন্তু আপনার রিল্যাক্স হবে বডি, এবং আপনার যে দুশ্চিন্তা হচ্ছিল সেগুলো চলে যাবে। অনেক সময় কিন্তু আমি বলবো ধার্মিক গ্রন্থ আপনারা পড়ুন, দেখবেন আপনাদের হ্যাপি লাগবে, বা আপনারা কার্টুন বা গান এগুলো শুনুন, দেখবেন আপনার কিন্তু ভীষণই নিজেকে দুশ্চিন্তাহীন মনে হবে। তাই এই সময় কিন্তু এইগুলোকে একটু মেনে চলুন, যেগুলো কিন্তু আপনার যাতে মানসিকভাবে আপনাকে একেবারেই বিপদগ্রস্ত না করতে পারে। যদি আপনাদের অতিরিক্ত পরিমাণে মানসিক চিন্তা হয়ে থাকে তাহলে বলবো সিনেমা দেখুন, বই পড়ুন, এগুলো করুন, বন্ধু বান্ধবের সাথে একটু আড্ডা মারুন, দেখবেন আপনার কিন্তু মন ভীষণ পরিমাণে ভালো হয়ে যাবে। আর এইগুলো করলেই কিন্তু বিশেষ করে এই সময় ভীষণ পরিমাণে হেলদি হয়। তাই এইগুলো মাথায় রেখে কিন্তু আপনারা যদি একটু নিজেকে স্টাডি করতে পারেন, ভালো লাগছে সেটা আপনি যদি করেন, তাহলে আপনার কিন্তু মানসিক দুশ্চিন্তা দূর হয়ে যাবে। আর যারা কিন্তু ওয়ার্কিং ওমেন তাদের ক্ষেত্রেও আমি বলবো, যদি আপনার বাড়ির কাজ বা বাইরের কাজ দু জায়গায় কিন্তু ভীষণ প্রবলেম হয়ে থাকে, অনেক সময় মানসিক চাপ হয়ে যায়, সেক্ষেত্রে আমি বলবো অবশ্যই আপনারা আপনাদের বসের সাথে কথা বলুন, যাতে এই সময় কিন্তু আপনাকে বিশেষ মানসিক চাপ না দেয়, বা আপনার বাড়ির লোকও অবশ্য আপনাকে আমি বলবো যে এই সময় যেন আপনাকে মানসিক চাপ না দেয়। বিশেষজ্ঞরা এই সময় বলেছেন মেয়েরা যতটা ফ্রি মাইন্ডে থাকবে বেবিও ততটা কিন্তু মানসিকভাবে হেলদি হবে। তাই অবশ্যই আমি পরামর্শ দেবো যে এই সময় যারা প্রেগনেন্ট ওম্যান আছে আপনাদের বাড়িতে, তাদের বিশেষ যত্ন নিন, তাদেরকে যতটা পারবেন মানসিক চিন্তা থেকে মুক্তি রাখার চেষ্টা করুন। নেক্সট যে পয়েন্টে বলবো শিশুর সাথে যোগাযোগ। ইয়েস ফ্রেন্ডস, অবশ্যই কিন্তু প্রতিটা মা এবং বাবার উচিত এই সময় শিশুর সাথে বিশেষ যোগাযোগ রাখার, কারণ একটি শিশু কিন্তু প্রথম টাইমেস্টার মানে প্রথম 3 মাসের পর থেকে কিন্তু শব্দ বা অনুভূতি কিন্তু ফিল করতে থাকে। এটা কিন্তু ডক্টরেরাও বা বিশেষজ্ঞরাও কিন্তু আপনাকে বলে থাকবে। WHO রুলস অনুযায়ী কিন্তু অতিরিক্ত শব্দ থেকে মায়েরা নিজেকে বাঁচিয়ে রাখবেন, কারণ অতিরিক্ত শব্দ কিন্তু বেবিকে ভীষণ পরিমাণে আনহেলদি ফিল করিয়ে দেয়। এছাড়া বলবো এটা কিন্তু কথা বললে কিন্তু বেবিরা কিন্তু ফিল করে। এছাড়া কিন্তু বাবা যদি কোনো কথা বলে বা বাবার স্পর্শ কিন্তু বেবিরা ভীষণ পরিমাণে ফিল করে। তাই এই সময় কিন্তু শিশুর সঙ্গে যোগাযোগটা ভেরি ইম্পর্টেন্ট। ফোন থেকে যতটা পারবেন দূরে রাখার, কারণ এখান থেকে অতিরিক্ত রে কিন্তু আপনার বাচ্চার কিন্তু ব্রেনকে ভীষণ পরিমাণে ক্ষতিগ্রস্ত করে। তাই এই সময় চেষ্টা করুন যতটা পারবেন বিভিন্ন ধরনের গ্যাজেট থেকে কিন্তু নিজেকে দূরে রাখা, বা অতিরিক্ত শব্দ থেকে কিন্তু নিজেকে দূরে রাখা। নেক্সট পয়েন্ট বলবো পোষ্য। আপনার বাড়িতে যদি কোনো পোষ্য থাকে, যেমন কুকুর, বেড়াল, আপনার আশেপাশে যদি কোনো খামার থাকে, সেগুলো থেকে কিন্তু পরিষ্কার পরিচ্ছন্নতা আপনাকে বিশেষ খেয়াল রাখতে হবে, বা স্বাস্থ্য সচেতনভাবে আপনাকে নিজেকে খেয়াল রাখতে হবে। বিশেষজ্ঞরা বলেছেন এই সময় কিন্তু বিশেষ পরিমাণে পোষ্য থেকে আপনাকে নিজেকে দূরে রাখতে হবে, কারণ অনেক সময় তাদের থেকে ব্যাকটেরিয়া কিন্তু আপনাকে হার্মফুল করতে পারে। তাই পোষ্য থেকে যতটা
পারেন দূরে রাখুন। পোষ্যর যদি আপনি এতদিন সেবা করে থাকতেন বা আপনি হয়তো পোষ্যকে পরিষ্কার পরিচ্ছন্ন করতেন, তাহলে আপনি কিন্তু অন্য কাউকে হ্যান্ড ওভার করে দিন। কারণ এই সময় কিন্তু তাদের থেকে রোগ জীবাণু অনেক সময় আপনার মধ্যে আসবে, যেটা কিন্তু বাচ্চার মধ্যেও কিন্তু এফেক্ট ফেলবে। বা আপনার আশেপাশে যদি কোনো খামার থাকে, তাহলে সেইখান থেকে কিন্তু আপনার শরীরে কিন্তু বিভিন্ন ধরনের রোগ জীবাণু ছড়িয়ে পড়তে পারে। ফিজিক্যাল রিলেশন ক্ষেত্রে আমি বলবো সবার প্রথম যে এই সময় কিন্তু শারীরিক সম্পর্ক বা আপনার পার্টনারের সাথে কিন্তু ফিজিক্যালি রিলেশন গুলো কিন্তু আপনাকে বন্ধই রাখতে হবে। দরকার পড়লে আপনি যদি মনে হয় ডক্টরের সাথে একটু কনসাল্ট করে নিন, যাতে ডক্টর আপনাকে সঠিকভাবে অ্যাডভাইস করতে পারে, কিন্তু বেবিকে ভীষণ পরিমাণে ক্ষতিগ্রস্ত করে। তাই যতটা পারবেন এই সম্পর্কে কিন্তু দূরেই থাকুন। তো আই হোপ গাইজ 10টা পয়েন্ট আমি বোঝাতে পেরেছি আজকের ভিডিওর মাধ্যমে। এই 10টি পয়েন্ট কিন্তু ভীষণ পরিমাণে জরুরি একটি সুন্দর সুস্থ সবল বেবি এই পৃথিবীতে আনার জন্য। তাই অবশ্যই বলবো এই 10টি পয়েন্ট মাথায় রেখে কিন্তু আপনারা আপনাদের প্রেগন্যান্সির জার্নিটা আপনারা এনজয় করুন। এই ভিডিও এখানেই দিয়ে এন্ড করে দিলাম ফ্রেন্ডস। পরবর্তী ভিডিও খুব শীঘ্রই দেখা হবে একটা নতুন ভিডিওতে। ওকে ফ্রেন্ডস, বাই বাই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং হ্যাপি থাকবেন।